আমাদের তো এরপরে আর সেশন নাই, টেনশন। এটা লাইভে এই লাইভে কিন্তু মারাত্মক ক্ষমতার এমন মানে কোনোভাবেই মাইনাস কিছু বলা যাবে না, এগুলো ইয়া আছে স্টুডেন্টের ভাবা হইল না টেনশনে কারণ হবে না না লাইভে কিন্তু তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি বিন্দু মাত্র আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যে আমরা এটা নিয়ে মানে লাইভ করছে বন্যভাবে নিতে পারে এটা এই জন্য আমরা জাস্ট পরামর্শ শেষ মুহূর্তে পরামর্শ দিচ্ছি। দাও স্টার্ট করে দাও। জিয়ারা না দেখলে তো হয় না। আচ্ছা শুরু হয়েছে। ঠিক আছে ঠিক আছে। খারাই আসতেছে খারাপ সময় হয়েছে ঠিক আছে সময় হয়েছে কথা বলবো খারাই জি বল কিন্তু খারাপ তো হওয়ার কথা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে কিনা? আওয়াজ ঠিক আছে? সাউন্ডটা একটু দেখো ঠিক আছে কিনা? আজকে তোমাদের সাথে একটু কথা বলার প্রয়োজন বিদায় আমরা আবার গতকাল রাতে তোমাদেরকে নোটিশ করলাম, যদিও তোমাদেরকে বিদায় দিয়ে দিছি, বিদায় দিয়েও হলো না বিদায়। যেহেতু তোমাদের আর মাত্র মাঝখান দিয়ে একদিন বাকি, আগামী 2 তারিখে পরীক্ষা। আমরা নিজেরাই একটু টেনশন করতেছি তোমাদেরকে নিয়ে, যে তোমরা দীর্ঘদিন লেখাপড়া করছো, এখন শেষ মুহূর্তে তোমরা অন্তপক্ষে সবকিছু ঠিকঠাক রাখো কিনা, এলোমেলো করে ফেলাও কিনা, বা ওএমআর নিয়ে যে আমরা ওএম লাস্টে তো সরাসরি পরীক্ষাগুলো নিলাম, কিন্তু অনেকে আসতে পারে নাই পরীক্ষায় অংশ করতে পারে দূর দূরান্ত থেকে। দেখা গেছে যে আমাদের উপস্থিতি সংখ্যাটা খুবই কম ছিল, তো সেই কারণে আমি অন্তত ওএমআর প্লাস অন্তপক্ষে পরীক্ষা সংক্রান্ত নিয়ে আমরা একটু টেনশন আমাদের মাঝে কাজ করতেছে। আর সেই কারণেই আমরা হয়তো তোমাদেরকে
সাথে আবার কথা বলার প্রয়োজন অনুভব করছি। তো ইনশাআল্লাহ আজকে খুব বেশি সময় নেব না, যদিও পরীক্ষা তোমরা ব্যস্ত আছো, তোমাদের লেখাপড়ার ক্ষতি করবো না। আমরা জাস্ট এখানে পরীক্ষা সংক্রান্ত একটু কথা না বললেই নয়, যেগুলা অন্তপক্ষে যদি মিস্টেক হয়ে যায়, একটু যদি ভুল হয়ে যায়, তোমার সারা জীবনের স্বপ্ন শেষ হয়ে যাবে। বিশেষ করে ওএমআরটা তোমাকে মানে অন্তপক্ষে দিকে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে। হ্যাঁ, ওএমআরটা তোমার সবচেয়ে বেশি দিকে খেয়াল করতে হবে, অবাঞ্ছিত কোনো দাগ ওএমআরে না পড়ে। আর আমরা তো আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য কতটুকু করতে পারছি জানি না, অন্তপক্ষে সেটা তোমাদের অন্তপক্ষে তোমরা নিজেরাই মূল্যায়ন করবে। আমাদের পক্ষ থেকে কোনো কিছুই আমরা বাদ রাখি না, এটুকু বলতে পারবো। যেহেতু অনলাইন ক্লাস হয়েছে বা আমরা সরাসরি তোমাদের ক্লাসগুলো নিতে পারি না, সুতরাং এখানে কিছু সমস্যা থাকতেই পারে, হইতেই পারে। তো আমরা তারপরেও যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ আমাদের এই অন্তপক্ষে তোমরা আমাদেরকে ভুল বোঝো না। তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আগামীকাল আমরা সরাসরি আগামী শনিবার 2 তারিখ সকাল 10টায় সরাসরি আমরা আমাদের এই 2021 বেসের আমরা ওরিয়েন্টেশন রাখছি। ওরিয়েন্টেশন মানে একটা গাইডলাইন, তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে কমপক্ষে মেসেজটা দেওয়ার চেষ্টা করবা, যেন তারা আমাদের এই ক্লাসটাতে যেন উপস্থিত থাকে। কারণ ওরিয়েন্টেশন মানে গাইডলাইন, তোমরা এই 20 বেসিক স্টুডেন্ট কিন্তু অনেকেই আমার ওরিয়েন্টেশন করছো, ওরিয়েন্টেশন পাইছো তোমরা। ইনশাআল্লাহ আমি আশাবাদী ওরিয়েন্টেশনের যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলো তোমাদেরকে আমরা অন্তপক্ষে যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলোর সাথে 100% এখন তোমরা একমত হচ্ছ। হয়তো প্রথমে তোমরা বিশ্বাস করতে পারো নাই, কিন্তু একটা কথা অতিরিক্ত বলে নাই, প্রতিটা কথাই তোমরা এখন বাস্তবে রূপ দেখছো। তো সেই জন্য ছোট ভাই বোনদের তো কমপক্ষে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবা। তুমি তো তোমার কথা তো শুনবে না, তারা আমাদের কাছে পাঠাইলে, যেহেতু আমাদের এই শনিবারও হবে, তারপরে প্রতি শুক্রবারে থাকবে সকাল 9টায় আমাদের ওরিয়েন্টেশন। যারা করে না শুধু তারা করবে। তা আমি আজকে এই তোমাদের এই অন্তপক্ষে ওএমআর নিয়ে প্লাস পরীক্ষা সংক্রান্ত নিয়ে অনেকে কথা বলছে, অনেক স্যারই তোমাদেরকে পড়াইছে, সব স্যারের আদেশ উপদেশ তোমরা মানছো। তো আমাদের এখানে তোমরা সাইদ আব্দুল্লাহ স্যারও কয়েকদিন আগে তোমাদের সাথে অনেক কথা বলছেন। তো আমি সাইদ আব্দুল্লাহ স্যারকে অনুরোধ করব, স্যার যেন মানে অন্তপক্ষে তোমাদেরকে আজকে এই জিনিসটা আরেকটু বুঝিয়ে দেন, বিশেষ করে ওএমআর সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত। আর এখানে আমাদের জন্য অনেক যারা কষ্ট করছেন তোমাদের এই অনলাইন নিয়ে, সবচেয়ে বেশি আমাদের এখানে 2জন স্যার আছেন, আমি একটু পরিচয় করে দিচ্ছি। যে অন্তপক্ষে এদেরকে পরিচয়ের কারণে ওনারা অনেক কষ্ট করছেন তোমাদের অনলাইনটা মানে সচল রাখার জন্য। তো ইনশাআল্লাহ ওনাদের জন্য দোয়া করবা। আর ওনারা দুইজনেই এই আমাদের এখানে শিক্ষকতা করতেছেন। আর রায়হান স্যারের নাম তো তোমরা জানোই, সবচেয়ে বেশি তোমাদের সরাসরি ক্লাস নিচ্ছেন স্যারে। তো ইনশাআল্লাহ স্যার আমাদের জন্য সব স্যারদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। তো এখন সাইদ আব্দুল্লাহ অন্তপক্ষে সে আমাদের এক্স স্টুডেন্ট ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। অন্তপক্ষে এই পরীক্ষা সংক্রান্ত জিনিসগুলো আমার মনে হয় সে একটু তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারবে। আর যদি তোমাদের আজকের এই আয়োজন থেকে বিন্দু মাত্র 30 মিনিটের বেশি, আমরা 1 মিনিটও কথা বলবো না বা কথা বলা যাবে না, কারণ তোমাদের পরীক্ষা তোমাদের এখন। তবে এই কথাগুলো আমি মনে করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবা, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবা, কামাল স্যারের জন্য দোয়া করবা। থ্যাংক ইউ সবাইকে। My dear students, Assalamu alaikum and greetings for the very last time on behalf of UCC. So, বিউনিটের যারা স্টুডেন্ট আছো, জাস্ট একটু ছোট্ট করে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কথাগুলো শুনতে পারছো কিনা, তাই তো? তোমরা আশা করি তোমরা কথা শুনতে পারছো। এতক্ষণ ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কেউ একটু কথা বলছিল যে সাউন্ড একটু ক্লিয়ার না, কোনো কিছু ক্লিয়ার না। সো আমি আশা করি যে এখন তোমরা ক্লিয়ারলি শুনতে পারছো, তাই তো? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইবার তোমাদের স্যার তো দোয়া করে যেতে বললো। তো দোয়া তো তোমরা করোই, আমরা জানি। তোমরা তো অন্ততপক্ষে স্টুডেন্টরা যে অনেক বেশি শুভাকাঙ্ক্ষী হয় সেই ব্যাপারটা আমরা জানি। এখন ব্যাপারটা হলো, আমার কাছে মনে হয় তোমাদের দোয়ার চেয়ে যেটা বেশি দরকার, তোমাদের পরীক্ষা 2 তারিখে। আমি তোমাদের ক্লাস যখন নিতাম, ওরিয়েন্টেশন যখন করতাম, আমি একটা কথা বলতাম যে অন্ততপক্ষে লাস্ট মোমেন্ট পর্যন্ত তোমাদের সাথে থাকার চেষ্টা করব।
এন্ড দেখো একেবারে লাস্ট সেশনে আজকে কেন আমরা আসছি, ব্যাপারটা হলো অনেক ভালো প্রিপারেশন নিয়েছে, অনেকের অনেক প্রবলেম, অনেক কিছু ছিল, সব কিছুর পরে এক্সাম স্ট্র্যাটেজি যদি ঠিক মতো না বোঝো তাহলে কি হবে, তাহলে কিন্তু হাজার প্রিপারেশন ভালো নিয়েও কোনো লাভ নাই। সো আজকের দিনে কোনো পড়াশোনা নিয়ে আমি কোনো কথা বলবো না যে জিকের সাজেশন এইটা, বাংলার সাজেশন এইটা, ইংলিশের সাজেশন এইটা। সবসময় তো আমার কাছ থেকে এই ধরনের সাজেশন পেতে পেতেই তোমরা অভ্যস্ত নাকি। সো আজকের দিনে বেসিক্যালি তোমাদের একদম এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলবো, এবং তোমরা আশা করি তোমরা আমাদেরকে একটু হেল্প করবা, বিকজ এই সেশনটা কিন্তু তোমাদের জন্য আমরা কেন অ্যারেঞ্জ করেছি, বিকজ আমাদের স্টুডেন্ট এত পড়াশোনা করলো, করার পরে যদি শেষ মুহূর্তে এসে যদি এরা ভালো প্রস্তুতি না নেয়, তখন আমাদের কাছেই খারাপ লাগবে যে এত ভালো পড়াশোনা করার পরে নিয়মের কারণে বাদ হয়ে গেল। এবং তোমাদের কাছে মনে হইতে পারে যে নিয়মের কারণে কি বাদ হয়, উত্তরটা হলো এর আগে নিয়ম কানুনের ভুলের জন্য অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েও কোনো লাভ হয় না এবং তারা কিন্তু বাদ হয়ে যায়। সো সবার আগে আমি তোমাদের, আচ্ছা তোমাদের যদি সাউন্ড কম হয় আমি কিভাবে সাউন্ড বাড়াইতে হয় সেটা আমি এনশিওর করছি, আমি আরেকটু জোরে কথা বলছি। অলরাইট, সো কতই তো তোমাদের ক্লাস নিয়েছি, কতই জোরে জোরে চিল্লাপাল্লা করেছি, আমার মনে হয় আজকের দিনে আরেকটু জোরে কথা বললে কোনো প্রবলেম হবে না, আই গেস, তাই তো? যাদের এতক্ষণ সাউন্ডে প্রবলেম ছিল, এখন আশা করি তোমাদের সাউন্ডে আর প্রবলেম থাকা উচিত না, কারণ আমি নিজেই অনেক জোরে কথা বলছি। ইজ ইট সো মাই ডিয়ার স্টুডেন্টস? ঠিক আছে। সো এখন থেকে আর কোনো প্রবলেম হওয়া উচিত না। সবার আগে আমি তাহলে স্টেপ বাই স্টেপ একদম কথা বলি। তোমাদের পরীক্ষা হলো 2 তারিখে। আজকে কত তারিখ? 30 তারিখ, তাই তো? আজকে 30 তারিখ এবং পরীক্ষা হলো 2 তারিখে। আমাদের হাতে সময় আছে আর কতদিন? মাঝে আছে আর এক্স্যাক্টলি 1 দিন। এইবার আমি ছোট্ট কিছু কথা বলি, দেখি তোমরা কি সবাই ঢাকা ইউনিভার্সিটির রোলটা পেয়েছো? ঢাকা ইউনিভার্সিটির যে তোমাদের পরীক্ষার যে রোল, সেটা আমি তোমাদের শুনো এক্সাম রোল থেকে শুরু করে, তারপর কিভাবে যাওয়ার দিন থেকে শুরু করে অ্যানসার কিভাবে করবা, বার কোড থাকলে কি করবা, সেট কোড থাকলে কি করবা, রিটেনের উত্তর কিভাবে করবা, আজকের এই সেশনটা দিয়ে আমি পুরাটা তোমাদের আলোচনা করে যাব। বিকজ তোমরা তো আমাদের স্টুডেন্ট, তোমাদের জন্য আমরা এই ব্যাপারটা ডেডিকেটেডলি করতে রাজি আছি। এবং আজকের এই সেশনটা নেওয়ার জন্য দেখো তোমাদের ওই যে রায়হান ভাই, নাহিম ভাই, কেমন স্যার, সবাই কিন্তু আজকের দিনেও আমরা উপস্থিত তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। কারণ কি, যাতে তোমরা এই ব্যাপারগুলো অন্তত পক্ষে ভুল না করো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবার আগে যে ব্যাপারটা জরুরি সেটা কি? সবার আগে যে ব্যাপারটা জরুরি, তোমরা সবাই রোলটা পেয়েছো কিনা? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবার রোল তোমরা কি পেয়েছো? ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে তোমাদের যে এটা আছে ওই জায়গা থেকে তো তোমরা পেয়ে যাওয়ার কথা। তোমরা রোলটা সবাই পেয়েছো কিনা? যদি তোমরা রোলটা ক্লিয়ারলি পাও, তোমাদের অবধারিত কাজ কি হবে জানো? একটা খাতায় তোমরা প্রতিদিন, কারণ দেখো এবার অফলাইনে পরীক্ষা দাও নাই, অফলাইন পরীক্ষার অনলাইন পরীক্ষার ভেতর কিন্তু অনেক 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 বেশি ফারাক। সো তোমরা যে কাজটা করবা, তোমাদের সবার আগে বাবা যে কাজটা করা দরকার সেটা হইলো তোমরা এই রোলটা কয়েক দফা করে খাতায় লিখে প্র্যাকটিস করো, 30-40 বার করে লিখে প্র্যাকটিস করে ফেলবা। তোমাদের এই রোলটা কত ডিজিটে একটু বলো তো? তোমাদের যে রোলটা, সেই রোলটা কত ডিজিটে? মানে নিশ্চয়ই ডিজিটটা তোমরা এতদিনে জেনে গেছো, সেই রোলটা কত ডিজিটে? 6, 7, 8 কত ডিজিটে? সেই কত ডিজিটের রোল তোমাদের আছে একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও, তাহলে আমি ওই অনুপাতেই তোমাদের কথা বলবো। তোমাদের তো প্রত্যেকের রোল তোমাদের কাছে আছে বলে আমি বিশ্বাস করি। সো এবং আজকের দিনে কি অবস্থা, তোমাদের মেন্টাল অবস্থা কি, সেগুলো কিন্তু আমি জানি। সো তোমরা এই ব্যাপারগুলো নিয়ে না অনেক বেশি স্ট্রেস থেকো না। রোল তোমাদের সম্ভবত 7 ডিজিটের না? 7 ডিজিটের, ভেরি গুড। এখন এই যে 7 ডিজিটের রোলটা তোমাদের আছে, পরীক্ষার হলে এইটা নিয়েও কিন্তু একটা গ্যাঞ্জাম পাকতে পারে। সো সবার আগে আজকের দিনে তোমাদের মেন্টাল অবস্থা যদি আমি বিচার বিবেচনা করি, সবাই অনেক স্ট্রেসফুল আছো না? মানে প্রত্যেকেই যে অনেক ভালো প্রিপারেশন নিয়েছো, যার প্রিপারেশনে খানিকটা ঘাটতি আছে, সবাই অনেক বেশি স্ট্রেসফুল আছো, ঠিক কি না? এবং আমি সাইদ আব্দুল্লাহ, যখন 2016 সালে আমার পরীক্ষা ছিল 28 অক্টোবর, আমার স্পষ্ট মনে আছে, আমার সিট পড়েছিল খিলগাঁও গভর্নমেন্ট কলেজে। সো এই যে আমিও কিন্তু অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও আমিও অনেকটা স্ট্রেস ছিলাম ওই দিনে, যে কি হবে না হবে, কোথায় কি হবে না হবে। সো এই ব্যাপারটা যাদের যাদের হচ্ছে, অনেক ক্ষেত্রে তোমাদের কি মনে হয় যে এই স্ট্রেসটা বোধহয় আমার সাথেই হচ্ছে, অনেক হতাশ হয়ে পড়ছো।
ব্যাপারটা এমন হচ্ছে না তোমাদের সাথে যে আমার সাথেই কেন এমন হচ্ছে? হায় হায়, সবই তো ভুলে গেছি। সাধারণ জ্ঞান কোনটা পড়ছিলাম কিচ্ছু মনে নাই, দেশ মুদ্রা রাজধানী মনে নাই, সূচক মনে নাই, তথ্যপাত্র মনে নাই, তারপর রাজনৈতিক যেসব বড় বড় টপিক ছিল মনে নাই, তারপর কার পড়ার কি ছিল, অমুক ছিল, সব ভুলে গেছো। বাংলা দ্বিতীয় পত্র সব ভুলে গেছো, দ্বিতীয় পত্র কোনো কিছু মনে নাই। এই টেনশনটা থাকাটাই স্বাভাবিক। আমরা যেটা করি, শুনো, অনেক পড়াশোনা করার পরে তোমরা আজকে ভাবছো না যে হায় হায়, ওয়াই অলওয়েজ মি, আমি তো সব ভুলে যাচ্ছি, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা এটা না, এইটাই স্বাভাবিক। যদি এইটা কারোর সাথে না ঘটে, সে কি মনে করবা যে তোমার সাথেই অস্বাভাবিক কিছু ঘটছে, যে তোমার টেনশন হচ্ছে না কেন। সো যারা যারা টেনশনে ভুগছো তাদের জন্য আমি নিশ্চিত করে বলছি, তোমরা সবার আগে এটা ভেবে নিবা যে হ্যাঁ, যারা যারা এখনো সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, তোমরা আমার স্টুডেন্ট বাবা, আমি খুব ভালো মতো তোমাদেরকে চিনি। এই কারণে তোমাদের সালামের উত্তর আমি দিচ্ছি, তোমাদের একটু আমি লেকচার কন্টিনিউ করি অন্য গল্প বাদ দিয়ে, রাইট? সো ব্যাপারটা কি, তাহলে সবার আগে মাথায় রাখবা এই স্ট্রেসটা স্বাভাবিক, এবং কোন কোন টপিক একদম রিভিশন দিবা এইটা আমি একেবারে আজকের সেশনটা যখন শেষ হবে তখন বলবো আমি কোন কোন টপিক রিভাইজ করেছিলাম একদম লাস্টের আগের দিনে, এটা আমাকে লাস্টে বলে দিও। সো আরেকটা ব্যাপার, তোমরা ওয়েবসাইটে তোমাদের সম্ভবত আজকে দিয়ে দিবে যে তোমাদের সেন্টার কোথায়, তোমাদের সেন্টারটা কোথায় আজকে সম্ভবত দিয়ে দিবে। এখন পর্যন্ত তো বোধহয় তোমরা জানো না, তাই তো? এখন পর্যন্ত তোমরা জানো না যে তোমাদের সেন্টারটা কোথায়, হোপফুলি আজকেই তোমাদের দিয়ে দিবে। সেন্টারটা পাওয়ার পরে কোন জায়গায় সেন্টার, তুমি যে জায়গায় থাকো ওই জায়গা থেকে সেন্টারটা কত দূরে, সম্ভব হইলে কোনো গার্ডিয়ান বা অন্য কাউকে সেই সেন্টারে আগে একটু পাঠিয়ে দাও। আর যদি ঢাকা শহর বা কোনো মেট্রোপলিস শহরে তোমরা পরীক্ষা দিবা, তখন তোমরা কি করবা, তখন অবধারিতভাবে গুগল ম্যাপ থেকে কোন জায়গায় কলেজ, কোন যানবাহনে যাবা, কতটা টাইম লাগবে সেই ব্যাপারটা ঠিক করবা। মনে রাখবা তোমাদের পরীক্ষা হইলো সকাল 11টায়, যদি আমি ভুল না করি, ঠিক কি না? 11টায় যদি পরীক্ষা থাকে, তোমাদের প্রধান কাজটা হইলো অন্তত পক্ষে 9:45 ভেতরে সেন্টারে পৌঁছায় যাবা। সেন্টারে যখন পৌঁছাচ্ছ একদম লাস্ট মোমেন্টে, যারা যারা আমার স্টুডেন্ট ছিলা বিভিন্ন ভাবে, তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, পরীক্ষার একেবারে আগে মানে একটা শীট খাতা রাখতে হয় একদম লাস্ট মোমেন্ট দেখার জন্য, কোনটা কোন প্রণালী কাকে যুক্ত করছে, তারপর কিছু সূচক, এগুলা কিন্তু মুখস্থ থাকে না। বিউনিটের স্টুডেন্ট যারা আছো, বেসিক্যালি তোমরা তো সবাই বিউনিট, সো তোমাদের জন্য এইটার একটা লাস্ট মোমেন্টের একটা ফর্দ বানাও। সেই ফর্দটা হবে কেমন সেটাও আমি একটু দেখিয়ে দেই। সেই ফর্দটা হবে হলো এইরকম। এই ফর্দে কি থাকবে, একদম লাস্ট মোমেন্টে কিছু জিনিস টুকে নিবা। পরীক্ষার হলে যখন যাবা নিশ্চয়ই আশেপাশে কেউ থাকবে, একেবারে লাস্ট মোমেন্টে ওই সূচকগুলা, ওই প্রণালীগুলা, ওই বর্ডারগুলা যেগুলো কখনো মনে থাকে না, ওইগুলা জাস্ট এক নজর করে পরীক্ষার হলে ঢুকতে যাওয়ার আগে এক নজর করে স্ক্যানিং করে যাবা। যদি দেখো ওই ক্যাটাগরির প্রশ্ন পরীক্ষায় আসছে, তাহলে কি পাবা, তাইলে দেখবা ওইগুলার উত্তর খুব ইজিলি তোমাদের মাথায় থাকবে। এখন দেখো পরীক্ষার হলে তোমরা, আচ্ছা বাবা তোমরা কি বিরক্ত হচ্ছ কেউ? মানে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করি তোমরা বিরক্ত হচ্ছ না, কারণ তোমাদের মনে হতে পারে ভাইয়া এগুলো আমরা জানি, কেন বলছেন? আমি তোমাদের ধরে আমি পুরাটা বলছি। তার কারণ দেখো তোমরা আমাদের স্টুডেন্ট, তো তোমরা ভালো করলে আমাদের ভালো লাগে, কারণ অনেকদিন তোমাদের পড়িয়েছি, অনেক কিছু করেছি। তোমরা বিএমপিতে যুক্ত হওয়ার পর থেকে আমার মুখ অগণিতবার দেখেছো। আমার কাছে মনে হয়েছে আমার স্টুডেন্টগুলো যাতে নিয়মের কারণে অন্তত ধরা না খায়। কারণ তোমরা ভালো করলে আমাদের ভালো লাগে বাবা। কাউকে একবার পড়ালে শিক্ষক হওয়াটা খুবই কঠিন কাজ। স্টুডেন্টদের পাশাপাশি নিজেদের হচ্ছে কি স্ট্রেসটা মনে হয়, আমার মনে হয় আমরাই বোধহয় পরীক্ষা দিতে যাবো, আমি বোধহয় পরীক্ষা দিতে যাবো স্টুডেন্টদের সাথে। সো এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এইবার দেখো তোমরা ধরো যে পরীক্ষার হলে যখন ঢুকলা, তোমাদের কিন্তু সবকিছু সার্চ করবে, অনেক ক্ষেত্রে ডিজিটাল ঘড়ি তো নিতেই পারবে না, মানে হাতে একটা ঘড়ি রেখো, অ্যানালগ টাইপ ঘড়ি রেখো, বাট ব্যাপারটা হলো এই ধরনের কাঁটার ঘড়ি রাখতে পারো, কিন্তু সেটা ঢুকাইতে দিবে কিনা আই ডোন্ট নো। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হইতে পারে, অনেক জায়গায় অনেক সেন্টারে কিন্তু ঘড়ি থাকে না। যদি ঘড়ি থাকে সেন্টারে সেটা তো মনে রাখবা আলহামদুলিল্লাহ, না যদি থাকে টিচারের কাছে বারবার জিজ্ঞেস করবা কত টাইম আছে, কতক্ষণ আছে। এখন যদি এটা জিজ্ঞাসা না করো, এইটা কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে। এবং পরীক্ষার আগে তোমরা কি করবা, পরীক্ষার আগে তোমাদের কিছু বেসিক নিয়ম আছে, সেই ব্যাপারটা আমি বলে দিই। তোমরা
অন্তত পক্ষে 3টা বল পয়েন্ট কলম, একটা নীল কলম। নীল কলম কেন নিবা, রিটেনের জন্য দরকার হবে, আমি বলে দেই। তাহলে 3টা বল পয়েন্ট কালো কলম, একটা নীল কলম, একটা পেন্সিল, শার্পেনার, ইরেজার, তোমার প্রবেশপত্র, তোমাদের ইন্টারমিডিয়েটের সম্ভবত রেজিস্ট্রেশন কার্ডও নিতে বলেছে। আমি যদি ভুল না করি তোমাদের ইন্টারমিডিয়েটের রেজিস্ট্রেশন কার্ডটাও সম্ভবত নিতে বলেছে নাকি? ইন্টারমিডিয়েটের রেজিস্ট্রেশন কার্ডটাও নিতে বলেছে না, আমি যদি ভুল না করি। সো এই প্রত্যেকটা জিনিস তোমাদের ব্যাগে রাখবা। রাখার পরে তোমাদের পরবর্তী কাজটা কি, তোমরা পরীক্ষার হলে গেলা, যাওয়ার পরে বসলা। দেখো আমরা কিন্তু তোমাদের কি অনেক, আমি যেমন অনেক, আমাকে তো কি করো, আমাকে তো কেউই পছন্দ করো না, আমি খুব ভালো মতো জানি, কারণ আমি ব্যক্তিগতভাবে খুবই রাফ এন্ড টাফ মানুষ। এই কারণে তোমাদের কিন্তু আমি কিন্তু অনেক হাসিখুশি ভাবে কথা বলি না। মেইন পরীক্ষা গিয়ে এইরকম বহু লোক পাইতে পারো যারা তোমাদের অনেক প্রেশারাইজ করবে, টিচাররা বেসিক্যালি। তারা কি বলতে পারে, এই এটা করছেন কেন, এই আপনার চুল এইরকম কেন, এই শার্ট পরছেন কেন, এই ওইদিকে তাকাচ্ছেন কেন, অনেক টেনশনের ভেতরে এটা কি হবে, এইটা কিন্তু তোমাদের মাথা কিন্তু ওই জায়গাতেই খারাপ হয়ে যাবে। মনে রাখবা, যে যাই বলুক তাদের কথা পাত্তা দেওয়ার কোনো কিছু নাই তোমাদের। কারণ কি, তাদের কাছে ভালো হওয়ারও কিছু নাই, তাদের কাছে খারাপ হওয়ারও কিছু নাই। এই কারণে তারা যাই বলুক না কেন কানে তুলবা না। তারা যদি একটু বকাঝকাও করে, তারা যদি একটু পেন্সিল নিতে মানা করেছে, পেন্সিল নিতে কি ওই জায়গায় স্পষ্ট ভাবে মানা করে দেওয়া আছে কিনা? তোমাদের প্রবেশপত্র কি বলা আছে যে পেন্সিল নেওয়া যাবে না? যদি বলে তাইলে তোমরা সেটা করো, কিন্তু যদি পেন্সিল দিয়ে লেখা নিষেধ, বুঝতে পেরেছো? ও কলম ছাড়া অন্য কিছু নিতে নিষেধ করেছে। কালো কালির কলমে হ্যাঁ যদি এরকম লেখা থাকে সেটা একটা কথা, যদি ওইটা দিয়ে কিন্তু আমি লিখতে বলছি না, পেন্সিল দিয়ে লেখা টাকার কোনো কিছু আমি বলছি না। যদি বলে যে কালো কালির কলম ছাড়া অন্য কিছু নেওয়া নিষেধ, নিলা না। কিন্তু যদি দেখো লেখা নাই, তখন কি করবা, এবং নিয়ে যাওয়ার পরে যদি ওই জায়গা থেকে বলে এটা ফেলে দাও, অমুক ফেলে দিলা। এটা কি দরকার সেটা আমি বলে দেই, ঠিক আছে? পেন্সিল ইউজ করা যাবে না, বাট নিতে তো মানা করার কথা না। মানে আমি যতদূর জানি পেন্সিল ইউজ করা নিষেধ। এবং কেন আমি নিতে বলছি, আমাকে তো শেষ করতে দাও নাই বাবা, আমি একটু শেষ করি, তারপর দেখবা, তারপরে সব উত্তর অটোমেটিক তোমরা পেয়ে যাবা যে কেন আমি এটা বলছি। ঠিক আছে, একটু ধৈর্য ধরে শুনো। তোমরা পরীক্ষার হলে বসলা, বসার পরে সবার আগে তোমাদের যে প্রশ্নটা দেয়া হয়, অনেক ক্ষেত্রে অনেকবার অনেক নিয়ম হয়। কোনোবার প্রশ্নের সাথেই ওএমআরটা যুক্ত থাকে, তোমাদের ওইটা সিরিয়ে নিতে হয়। ধরো যে একদম লাস্টের পৃষ্ঠায় ওএমআর থাকে, ওই যে দুইটা কাগজ একসাথে থাকলে মাঝে ডট 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 থাকে, ওই জায়গা থেকে সিরিয়ে নিতে হয়। তোমরা অনেকবার আলাদা ওএমআর শীট দেয়, অনেকবার প্রশ্নের সাথেই সিরিয়ে নেওয়া যায়। সো এই ব্যাপারটা খেয়াল করবা। নিলা, নেওয়ার পরে তোমরা সবার আগে যে ভুল করো পরীক্ষার হলে, অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে কি বাবা, অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে লেখার জন্য পেন্সিল নিষেধ, লিখবা কোনো মতেই না। আমি শেষ করি আগে বাবা, তারপর দেখো যখন তোমরা পরীক্ষার হলে বসলা, ওইটা ছিঁড়ে নিয়ে ওই মার্ক পূরণ করছো, সবার আগে তোমরা কি খেয়াল করো, এই তো সেট কত, এই তো সেট কত, আশেপাশে একটু তাকাইলা, তাই তো? কারণ সেট কিন্তু থাকে, এ সেট, বি সেট, ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট, অথবা অমুক সেট, তমুক সেট। এখন যদি সেট থাকে, সেট ওএমআর কিভাবে পূরণ করবা এটা তোমরা বিভিন্ন পরীক্ষা দিয়েছো, সেটা তোমরা জানো। কিন্তু একটা যে বড় ব্যাপারটা তোমাদের শেখানো হয় না, অনেক ক্ষেত্রে সেট থাকে না। না থাকার কারণে অনেক স্টুডেন্ট তোমরা কি মনে করো, এই তো এবার সেট নাই, তার মানে আশেপাশে সবার প্রশ্ন সেম। এই টাইপ টেন্ডেন্সিতে পড়ো না। তার কারণ কি জানো? মনে রাখবা, সবার প্রশ্ন কোনোদিনও সেম থাকে না। যদি তোমাদের মনে রাখো কোনো সেট দেওয়া নাই, তাহলে দেখবা খাতার ডানে বামে প্রশ্নের সেটের সাথে এই ধরনের বারকোড ইনক্লুড করা থাকে। সর্ট অফ তোমরা বুঝবাও না যে এটা বারকোড। লাইক ধরো যে এইটা আমার কাছে একটা ওয়েমার শীট আছে, ওয়েমার শীটে এই ডান সাইডে যে দাগগুলো দেয়া আছে, অনেকগুলো মেশিন রিডেবল কিছু সাইন থাকে, যে সাইনগুলোর মিনিংও তোমরা বুঝবা না। এক একজনের এক এক রকম দাগ থাকে, এবং ওইগুলোর মাধ্যমেই প্রশ্ন আলাদা থাকে। বোঝা গেল? এইটারে কি বলে? বারকোড বলে। স্টুডেন্টরা ওই যে পরীক্ষার হলে আগেই বুঝে যায় অমুকের অমুক সেট, তমুকের অমুক সেট। এইটা মাঝে মাঝে দূর করার জন্য কি বলে, এটা বারকোড ইউজ করতে বলে। বুঝতে পেরেছো? এই কারণে তোমরা মনে রাখবা, কখন এই জিনিসটা বোধহয় অনেকেই কিন্তু মাঝে মাঝে এই ব্যাপারটা জানো না, না জেনে মনে করো আরে সবার প্রশ্ন সেম, আমার পাশেরটা তাহলে একটু দেখি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই কথাটা বারবার করে কানে বাজাবা। যদি সেট কোড না থাকে, বি ভেরি শিওর ওই জায়গায় তোমাদের বারকোড থাকে, যে বারকোডটা তোমরা বুঝতেও পারবা না।
কারণ কি ওইটা তোমাদের অটোমেটিক আলাদা করা আছে। এবং মনে রাখবা কখনোই আরেকজনের খাতার দিকে তাকাবা না, কারণ কি বারকোডে আলাদা করা থাকবে, আরেকজনেরটা দেখবা ভুল করবা। আমার পাশে আমার মনে আছে 2016 সালে যখন আমি বসি, আমার পাশে যার সিটটা পড়েছিল সে একটা দেখি সব ভুল উত্তর করছে, মাঝে মাঝে আমারটা দেখছে, আমি তো খুব ভালো মতোই জানি যে প্রশ্ন আলাদা, সে আমারটা দেখছে, দেখে আমি জানি যে সে খুব ভুল উত্তর করে ফেলছে। সো সেট কোড আর বারকোড এই ব্যাপারটা কি মাথার ভেতরে ঢুকেছে তোমাদের? দেখো ইউটিউবে অনেক, এবং আজকে কিন্তু আমি সবগুলো ধরে ধরে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। সো এই ব্যাপারটা মাই ডিয়ার স্টুডেন্টস খুব ভালো মতো মাথায় রেখো যে বারকোড আর সেট কোডের পার্থক্যটা কি। দেন তারপরে যখন তোমরা পাবা, পাওয়ার পরে তোমরা যখন পূরণ করছো রোল নাম্বার তোমাদের 7টা ডিজিটে, ধরো এইরকম থাকলো তোমাদের যে বক্সটা আছে, এই বক্সটা 1 2 3 4 5 6 7 এই রকম দেখা যায় 7 এর জায়গায় এরকম 8টা ঘর আছে। এখন তোমাদের রোল হইলো 1 2 3 4 5 6 7 8। এখন এই জায়গাতে দেখো, ধরো যে পরীক্ষার হলে সাধারণত যতগুলা বক্স থাকে ততগুলাই কি হয়, ততগুলাই তোমাদের ওএমআর এর শীট থাকে। এখন তোমাদের রোল হলো 7 ডিজিটের, কিন্তু তোমাদের পরীক্ষায় এই রোলের ডিজিট আছে হলো 10টা, তখন পূরণ করবা কিভাবে বলো তো? তোমরা নিশ্চয়ই এই ডিজিটগুলোর পাশে, ধরো তোমাদের রোল হলো 1 2 3 4 5 6 7, এই ডিজিটের যদি দেখো যে 7টাই ঘর আছে তাইলে তো খুবই ভালো, কিন্তু যদি দেখো যে ঘরের সংখ্যা বেশি আছে তখন কি করবা? মনে রাখবা পরে শূন্য দিলে তোমাদের কি হয়, ডিজিটটা বেড়ে যায় না? এটা হলো ভুল অ্যাপ্রোচ। যদি আমি সব ধরনের অ্যাডভার্সিটির শিক্ষাই আমি দিয়ে দিচ্ছি যাতে পরীক্ষায় কোনো কিছুই তোমাদের বাধা না হয়, তখন এই শূন্যগুলা যদি ভরাট করতে হয়, মনে রাখো ওই শূন্যগুলা কোথায় ভরাট করতে হয়? প্রথমে, কারণ কি সামনের শূন্যের কোনো দাম নাই। মানে যদি দেখো এক্সট্রা ঘর আছে, এক্সট্রা ঘর যদি থাকে তখন শূন্যগুলা পূরণ করবা কোন সাইড থেকে? বাম সাইড থেকে পূরণ করবা। আর এক্সট্রা ঘর যদি না থাকে তাহলে তো বেঁচেই গেলা। আমার এই কথাটা কি বুঝতে পেরেছে কি সবাই মাই ডিয়ার স্টুডেন্টস? মানে আমি কিন্তু এইটা খুবই সিরিয়াসলি বললাম এই কারণে, বিকজ অনেক স্টুডেন্ট এই ব্যাপারটাতে ধরা খেয়ে যায়। আর এইটা যদি একবার করে ফেলো তাহলে কি করতে হয় জানো? তাহলে কিন্তু আর তোমার পরীক্ষা দেওয়ারই কোনো দরকার নাই। আশা করি তোমরা আমার এই কথাটা খুবই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি এডিশনাল ঘর থাকে সামনের দিকে শূন্য দিয়ে 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 পূরণ করলাম। এডিশনাল যত ইনফো আছে যেগুলো চাওয়া থাকবে সেগুলো দিলা। যদি সেট কোড থাকে সেট কোডটা দিয়ে দিলা, ইউনিট কোনটা সেটা দিয়ে দিলা। এখন আরেকটা ব্যাপার খেয়াল করবা, ধরো প্রশ্নটা পেয়ে গেলা, প্রশ্ন পাওয়ার পরে সবাই দ্বিধার্থে উত্তর করা শুরু করে। মাই ডিয়ার স্টুডেন্টস, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। সবার আগে আমি একটা মেথড বলি, মেথড হলো স্কিমিং মেথড। মেথডটা কি? স্কিমিং মেথড। স্কিমিং মেথডটা কি? স্কিমিং মেথডটা হইল প্রশ্নটা পাওয়ার পরে প্রথম 3 মিনিট তুমি সবার আগে প্রশ্নটা দেখতে থাকো। তোমরা যদি সবার আগে প্রশ্নটা যদি না দেখো বুঝতেই পারবে না কি আছে। প্রশ্নটা সবার আগে দেখো এবং এরপরে কোনটা ভালো প্রশ্ন, খারাপ প্রশ্ন, অমতক বা অনেক প্রশ্ন, এই জায়গায় অনেক স্টুডেন্ট বিভ্রান্ত কিভাবে হয় সেটা আমি বলি। এই জায়গায় সবার আগে মানুষ বিভ্রান্ত হয় হইল হায় হায় প্রশ্ন এত কঠিন, আমি তো কিছুই পারি না। এই ধারণার ভেতরেই যাবা না। প্রশ্নে মনে রাখবা এমন কিছু কোশ্চেন থাকে প্রশ্নকর্তারা ওই প্রশ্ন করেই হইল তোমরা যাতে কি ওইগুলোর উত্তর কেউই না করতে পারে। ধরো আমার বেলায় আমার মার্ক হাইয়েস্ট ছিল, ইভেন সেটাকে 120 যখন ছিল মার্ক 120 ছিল না, I got 102 and that was the highest। তার মানে আমার খাতাতেও কিন্তু 18টা মার্ক কাটা গিয়েছিল। 200 এর ভেতরে আমার মার্ক ছিল হলো 182 and that was the highest in that year। ব্যাপারটা হলো তার মানে আমারও ভুল গেছে অনেকগুলা, অন্তত 18টা মার্ক তো আমারও কাটা গেছে নাকি? এই কারণে মনে রাখবা অনেকগুলা প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তর কেউই পারে না, এবং ওই প্রশ্নগুলো কেন দেয়া হয় আমি এটা বলে দিই। এটা যারা ভালো প্রিপারেশন থাকে তাদের ভুলটাই কিন্তু সবচেয়ে বেশি হয়। ধরো যে অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেছো, তোমার স্বপ্ন অনেক ভালো, হঠাৎ করে দেখলা 4-5টা প্রশ্ন এমন জায়গা থেকে আসছে তুমি জানো না, ওই টাইমে আমার কথাটা একটু মনে করো যে ভাইয়া বলছে নো টেনশন। কারণ এমন কিছু প্রশ্ন থাকেই ওই প্রশ্নগুলোর উত্তর স্টুডেন্টরা পারুক, প্রশ্নকর্তারা এটা চায় না। তারা কি চায় যে ওই প্রশ্নগুলো দেখে স্টুডেন্টরা কনফিউজড হয়ে আরো 5টা ভুল করুক।
আমরা অনেক প্রেসারে পড়ে অনেক কিছু ভুল করি না? বারকোড যদি থাকে তোমাদের পূরণ করারই কোনো দরকার নাই। আর বারকোড নিয়ে আগে বলেছি, বারকোড তোমাদের পূরণ করারই কোনো দরকার নাই। তার কারণ কি? ওইটা ওয়ার্ডও আলাদা করা থাকবে। সেট কোড থাকলে শুধু তোমাদের লিখতে হয়, বারকোড থাকলে তো এটা তোমাদের পূরণ করার কোনো ব্যাপার না। তার কারণ কি? ওইটা অটোমেটিক আলাদা করা থাকে, মানে মেশিন রিডেবল। বুঝতে পেরেছো? জাস্ট আমি তোমাদের বলে দিলাম, সেট কোড না থাকলে খুশিতে আত্মহারা হয়ে সবারটা দেখা দেখি করো না, যে তাহলে সবার প্রশ্ন সেম। এইটা আমি বলার চেষ্টা করেছি। যারা পরে জয়েন করেছো তারা ওই থেকে দেখতে পারবা। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে ওই প্রশ্নগুলো কেন আসে মাথায় রাখবা। ওই প্রশ্নগুলো আসে, অনেকে প্রেসারে ভুল করে ফেলো না, ওই প্রশ্নগুলো দেয়ই হলো ওই প্রশ্নের প্রেসারে পড়ে তুমি আরো জানা জিনিস ভুল করো। সো এই টাইপ প্রশ্ন পাইলে বিভ্রান্ত হবা না। তারপরে দেখো, যখন তোমরা প্রশ্নটা পাচ্ছ, ধরো প্রশ্নের একটা সিকোয়েন্স থাকে, উত্তরমালার আরেকটা সিকোয়েন্স অনেক ক্ষেত্রে থাকে। ধরো তোমাদের তো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। ধরো তোমাদের যেটা ওএমআর যে শীটটা আছে, ওএমআর শীটটা তোমাদের এই ধরনের একটা ওএমআর শীট দেয়। একটু খেয়াল করে দেখো, ধরো যে তোমাদের প্রশ্নে প্রথমে আছে হলো বাংলা, তারপর আছে হলো ইংলিশ, লাস্টে আছে হলো জিকে। এটা তোমাদের কোশ্চেনের সিকোয়েন্স। বাট এই যে উত্তরমালা যেটা, এই যে উত্তরমালা যেটা, এই উত্তরে কিন্তু সিকোয়েন্স কিন্তু এলোমেলো থাকে। দেখা যাবে উত্তরে প্রথমে হলো ইংলিশেরটা, তারপরে থাকে বাংলাটা, তারপর থাকে জিকেরটা। কেন এইরকম এলোমেলো করে দেয়? তার কারণ কি? কেউই চায় না তোমরা চান্স পাও, প্রত্যেকেই চায় যে তোমরা কি হও, তোমরা বিদায় হয়ে যাও। মানে নিয়ম কানুনের ভুলে যদি থাকে, যদি মিল থাকে তাহলে তো বড়ই ভালো। আমি তোমাদের সব ধরনের অ্যাডভার্সিটি নিয়ে কথা বলে দিচ্ছি, যাতে করে যত যাই হোক না কেন নেগেটিভ মার্কিং নিয়ে আসি। বাবা দেখো, আজকে যখন আমি ক্লাসটা নেওয়া শুরু করেছি, আমার ক্লাস যারা ইতিপূর্বে পড়েছো তারা তো একটা জিনিস জানো, যে তোমাদেরকে কোনো অংশ বাকি রেখে আমি যাব না। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে অ্যাড্রেস করব। নেগেটিভ মার্কিং কিভাবে উত্তর করবা, রিটেন কিভাবে লিখবা, তোমরা তো আমাকে চিনো নাকি, ডিউন্টের যারা আছো, তোমাদের কি কি প্রবলেম হতে পারে দেখো, আমি তোমাদের আজকের সেশনটা নেওয়ার আগে টুকে নিয়ে এসেছি। সো তোমরা টেনশন করো না প্লিজ, তোমরা জাস্ট বসে থাকো, দেখো আমি সবগুলো কিছু অ্যাড্রেস করি কিনা, তারপর জিজ্ঞাসা করো। ওকে ডিয়ার স্টুডেন্টস, এইবার দেখো তোমরা যখন কি করলা, তোমরা যখন এই উত্তরটা শুরু করলা, যদি মিল থাকে তাহলে তো বড়ই ভালো, যদি মিল না থাকে প্রশ্নে খেয়াল করবা, আগে উপরের হেডিংটা দেখবা, কোন সাবজেক্টের উত্তর করছো, ওই সাবজেক্টের হেডিং দেখে তারপর উত্তর করা শুরু করো, যাতে কোনো ভাবে তোমাদেরকে আটকাতে না পারে। বোঝা গেল? তাহলে অনেক স্টুডেন্ট কি করে জানো, বাংলার ঘরে ইংলিশ লেখে, ইংলিশের ঘরে বাংলা লেখে, এবং এই কাজগুলা করলে যারা ডিউ এর অথরিটির জন্য ভালো, তোমার খাতা অল্প বাতিল হয়ে যাবে, তাদের খাতা দেখার পরিশ্রমই করতে হবে না। সো এই নিয়মগুলোর প্রতি খুবই যত্ন করে মাথায় রাখবা। এরপর ধরো যে প্রশ্নটা যখন পেলা, প্রশ্নটা পাওয়ার পরে অনেক জায়গায় যে কাজটা হবে, তোমরা কি করো, এমসিকিউ পূরণ করার সময় মনে রাখবা, ওএমআর শীটে ভুলেও সার্কেল পূরণ করা ছাড়া কোনো দাগটা কোনো কিছুই দিবা না। এই কথাটা তো স্পষ্ট, কোনো কিছুই দিবা না। তাইলে ভাইয়া আর একটা প্রবলেম হয়, তোমাদের কি কি প্রবলেম হয় আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি। পরীক্ষার হলে অনেক কিছু তোমরা উত্তর করে গেছো, ধরো উত্তরটা করে যাও, এবং করার পরে যেটা সবার আগে প্রবলেম ফেস করো, সেটা হলো ওই যে বাকি রেখে যাও। তোমাদের আমি 3টা ডট মেথড শেখাই। প্রশ্ন যদি দাগও না দাও, দেখবা কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা দেখার সাথে সাথে পারবা, অনেক সহজ প্রশ্ন। কিছু প্রশ্ন আছে যে একটুর জন্য মাথায় আসছে না, একটুর জন্য মনে পড়ছে না, ব্যাপারটা এমন হয় না? আর কিছু প্রশ্ন আছে তোমাকে কবর থেকে তুলে নিয়ে আসলে ওই প্রশ্নের উত্তর তুমি কোনোভাবেই পারবা না। এইটার সাথে মাথায় রাখো, ব্যাপারটা হলো তোমরা সবার আগে পরীক্ষার হলে যখন যাচ্ছ, সবার আগে মাথায় রাখবা, তোমাদের সবসময় বলা হয় না, তোমরা আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করো যে 100% উত্তর করব, মানে সবগুলো উত্তর করব নাকি কিছুটা বাকি রেখে আসব। এইটাই প্রশ্নের উত্তর তোমাদের হয় না, যে সবই রেখে আসব নাকি বাকি রেখে আসব। এইটাই প্রশ্ন তো করো। তোমরা সবার আগে প্রশ্ন যেটা পারবা না, যেগুলো পারছো সেগুলো দাগাবা না। এই মেথডটা দেখবা কাজে লাগবে। যেগুলো মোটামুটি ভাবে পারো বাট শিওর না, প্রশ্নের পাশে ছোট্ট করে একটা ডট দাও। লাইক 4 নাম্বার পারছো না, ছোট্ট করে একটা ডট দিয়ে রাখো। এই ডটটা কলম না দিয়ে পেন্সিল যদি নিতে দেয় তাহলে পেন্সিল দিয়ে দিলা। যেটা তুমি কোনোভাবে পারো, ধরো 5, 6, 7, এই 8 নাম্বার কোশ্চেনটা এমন কোশ্চেন আসছে তুমি এটা কোনো মতেই পারবা না, এই যে 2টা ডট দিয়ে রাখো।
কেন আমি এই কথাটা বলছি দেখবা এটা কাজে লাগে কিভাবে। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, 11:30টার সময় শেষ করে দেওয়ার কথা ছিল, শুড আই কন্টিনিউ নাকি 2 মিনিটের ভিতর শেষ করে দিব? মানে কেউ এটা, হ্যাঁ এগুলো ডিউটির জন্য প্রযোজ্য, আমি হয়তো আরো 5 থেকে 7 মিনিট সময় লাগবে, আমি কি পুরো ব্যাপারটাকে ক্লিয়ারলি যেহেতু ব্রিফ করছি, তোমাদের এই জায়গায় এত স্টুডেন্ট আমি দেখলাম, দেখার পরে মনে হচ্ছে যে তোমাদের বোধহয় একটু কন্টিনিউ করা উচিত তোমাদের ভালোর জন্যই, নাকি মানে শুড আই কন্টিনিউ? একটু কন্টিনিউ করি, কারণ তোমাদের মনে পুরো সাজেশনটা না দিলে তোমরা রিটেনের ক্ষেত্রেও প্যাচ লাগায় ফেলবা। তো আমি তোমাদেরকে একটু কন্টিনিউ করি নাকি, কারণ কন্টিনিউ করলে তো আমার কোনো লাভ নাই, বরং তোমাদের লাভ আছে, বিকজ রিটেনের কিছু মেথড আছে। সো ব্যাপারটা হলো যেটা, এই যে এই মেথডে যখন যাবা, দেখো তো এই প্রবলেম কখনো ফেস করো না যে পরীক্ষায় লাস্টে অ্যানসার করা শেষ, অনেকগুলো বাকি রেখে আসছো, এখন টিচার বলছে 2 মিনিট আছে, তখন তোমরা আন্দাজে সব 10 20 30 40 করে দাগাও না, দেখানোর সময় তোমরা ভুলে যাও যে কোনটা বাকি রেখে আসছো, কোনটা কি করছো, তখন মনে পড়বে কিভাবে? দেখো যে ওইটা খুঁজতে গিয়ে তোমাদের টাইম পার হয়ে যায়। এই কারণে কি করবা, আগের থেকে যদি যে ডটগুলো দেয়া থাকে, তাহলে তোমাদের খুঁজে পাইতে যে ও অমুক পৃষ্ঠায় এই ডটটা আছে, তার মানে আমি এইটা ফাঁকা রেখে আসছি, ও আগে ডাবল ডট দিয়ে আসছি। তাহলে চটপট করে উত্তর করার ক্ষেত্রে লাস্টের 1 মিনিটে যদি গুনতেও যাও, তাহলে কি দেখবা, তাহলে গুণে অন্তত পক্ষে কুলটা পেয়ে যাবা। এইটাই প্রবলেমে পড়ো না তোমরা, একটু খেয়াল করে দেখো, অনেক স্টুডেন্ট এইটাই প্রবলেমে পড়ে, যে মনে করে যে পরে আমরা উত্তর করব, কিন্তু কোশ্চেন আর খুঁজে পায় না। এইটাই প্রবলেম। যদি তোমাদের না হয় তাহলে বুঝবো যে তোমরা কি হও, তোমরা মানে মানুষ না, তোমরা দেবতার মতো। কিন্তু যারা আমার মতো মানুষ, তাদের কিন্তু এই ব্যাপারটা ভুল হয়। এই কারণে পরীক্ষা হলে এই মেথডগুলোর জন্য বলেছি, পেন্সিল দিয়ে উত্তর করবা না, কোনো কিছু করবা না, যদি নিতে দেয় এই মেথডটা তোমরা একটু ফলো করো, দেখবা কাজে লাগবে। এরপরে আরেকটা ব্যাপার হলো, তোমরা এইটা যখন উত্তর করে যাচ্ছ, এখন যারা খুবই ভালো ছাত্র, তোমরা পরীক্ষার হলে গিয়ে কেউ যদি আমাকে বলে ভাইয়া 100% উত্তর করা উচিত নাকি কিছু ছেড়ে আসবো, আমি বলি তোমাদের এইটা হলো ডিপেন্ড করবে। ডিপেন্ড কিভাবে করবে, যদি তোমরা দেখো পরীক্ষার হলে গিয়ে যে তোমাদের আসলে সব উত্তর করার মতো অবস্থা তখন কাঁদে, যাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে, যে 80% এর উপরে তোমরা পেরেছো। পরীক্ষা ভালো হলে তোমরা নিজেরাই বুঝতে পারো না যে ইয়েস আমাদের পরীক্ষা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, তারা সব উত্তর করবা, কারণ নেগেটিভ হইলেও মার্ক থাকে। যারা পরীক্ষায় হয়েছে মিডিয়াম ক্যাটাগরি, যে পরীক্ষায় হইলো মিডিয়াম ক্যাটাগরি, তারা কি করবা, তারা যদি এই যে ডাবল ডট যেগুলা আছে একদমই পারো না, ওইগুলা রিস্ক কম নিও। বাট যেগুলা এই যে সিঙ্গেল ডটের মতো যেগুলা আছে, যেগুলা সিঙ্গেল ডট গুলো আছে, যে অনেকটা জানো জাস্ট একটুর জন্য জানো না, ওইগুলা তারা উত্তর করবা। তার মানে 100% উত্তর কিন্তু সবার জন্য না, এই ব্যাপারটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে অনেক জায়গায় হয়তো এই কথাগুলো শুনে সব উত্তর, হ্যাঁ সব উত্তর কারা করবা, পরীক্ষা ভালো হয়েছে তারা রিস্ক নেবে, কারণ কিছু মার্ক নেগেটিভ হইলে প্রবলেম নাই। কিন্তু এই কারণে আর যেগুলো পারো না, আমি এই কারণেই বলি এটা হলো মিডিয়াম ক্যাটাগরির, যে একটু পারো, একটু পারো না। আর যেগুলাই যে একদম ডাবল ডট, ওইগুলো তখন একটু স্কিপ করা ভালো। আমার লজিকটা কি বুঝতে পেরেছো? এখন এরর ঘর কি অনেক প্রশ্ন থাকে, কনফিউজিং প্রশ্ন, অনেক প্রশ্ন কেমন কোশ্চেন থাকে, কনফিউজিং প্রশ্ন। বল পয়েন্ট দিয়ে ডট দিলেও কোনো প্রবলেম নাই বাবা, বল পয়েন্ট দিয়ে যদি ডট দাও সেটাও কিন্তু কোনো প্রবলেম না, বোঝা গেছে? এটাও কোনো প্রবলেম না, এগুলো নিয়ে স্ট্রেস নিও না। আরেকটা ব্যাপার হলো, দেখো তোমরা যখন এইটা পরীক্ষাটা শেষ করছো, ঘড়ি যদি না থাকে, টিচারকে মাঝে মাঝে বারবার করে জিজ্ঞাসা করবা কত মিনিট আছে, কত মিনিট আছে। এখন সে যদি বিরক্ত হয়, আমি একটা কথা বলি, আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম খুবই খাসটা একজন টিচার ছিল, ওই ইনভিজিলেটর হিসেবে, অনেক চিন্তা পাল্লা করতো। সে আমাকে বলছে এই না দিলে কিন্তু মাইনাস সমর্থন। আমি চিন্তা করলাম, তার বকা শুনে আমাদের মন খারাপ হয় না? আমি যদি বকা দেই তোমাদের মন খারাপ হয়, বাট তোমরা মন খারাপ করবে না, বিকজ সে তোমাদের ওই একদিনই দেখছে, ওইটাই তোমাদের ফার্স্ট কথা, ওইটাই তোমাদের লাস্ট কথা, তাই তো? সো এই কারণে তার বকা খেয়ে কেউ কখনো মন খারাপ করবা না। তাহলে 100% উত্তর করবা কি করবা না এটা বলেছি। কত মার্ক সেভ, এইটার কোনো উত্তর নাই। এই প্রশ্নগুলো যারা বলে, আমি মনে হয় যে সেটা বিচক্ষণতার ব্যাপার হয় না। কারণ কি, প্রশ্নের স্ট্যান্ডার্ড, প্রশ্নটা এমন না যে A+ পাইলে চান্স পাবা, না পাইলে পাবা না। যে বছর প্রশ্ন সহজ হয় সে বছর মার্কের স্ট্যান্ডার্ড অনেক আগে যায়। প্রশ্ন কেমন হবে সেটা আমি জানি না। আর সাইদ আব্দুল্লাহ কখনো ইমাজিনারি কথাবার্তা বলে না। আমি যদি টোটালি আমার ইনফো না থাকে, আমি সেই মন্তব্য করি না। কাজে কাট মার্ক কত পাইলে চান্স পাওয়া যায়, এগুলো ভেবে কি তোমার পরীক্ষায় কোনো মার্ক আগাবে না? এগুলো ভাববাই না। আমার কথা যেটা, তোমাদের প্রধান কনসার্ন হওয়া উচিত কি, তোমরা বেস্ট পরীক্ষাটা দিয়ে আসো, তারপর কত পাবা, কোন সাবজেক্ট পাবা, কত কাট মার্ক, এগুলো জেনে তো তোমার পরীক্ষার 1 মার্কও বাড়বে না।
কাজে এইগুলা নিয়ে স্ট্রেস তৈরি করবা না। অনেকে এইগুলা নিয়ে পরীক্ষায় অনেক আলোচনা করে না, এতবার কাট মার্ক, এটা পাইতেই হবে, অমুক তমুক, এগুলা নিয়ে কে টেনশন করতে বলছে? যদি প্রশ্ন কঠিন হয় ওই মার্ক টিকবে না, যদি প্রশ্ন অনেক ইজি হয় তাহলে ওই মার্ক পেয়েও তুমি পাবা না। কাজে এইগুলা নিয়ে ভেবে টাইম নষ্ট করবা না। দেখো ওয়েমারটা জমা দিয়ে দিলা, জমা দেওয়ার পরে রিটেনের এক্সাম, অনেক ক্ষেত্রে জমা নাও দিতে পারে, একই সাথেও থাকতে পারে। রিটেনের এক্সাম তোমরা যেটা করো, তোমরা দেখো যদি প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নের নিচেই যদি উত্তর লিখতে হয়, জায়গা যদি ফিক্স করা থাকে, তোমাদের কি করার দরকার নাই অ্যানসার টু দা কিউ নাম্বার অমুক এগুলাও কি লেখার দরকার আছে? অনেকে কিন্তু এগুলা লিখে টাইম নষ্ট করো। মনে রাখবা 40 মিনিট কিন্তু খুবই কম টাইম, রিটেনে লেখেই কিন্তু কুল পাবা না। আমি কয়েকটা পরীক্ষায় এই যে রিটেন আমি নিয়েছিলাম অফলাইনে সরাসরি, দেখলাম স্টুডেন্টরা লিখে কুল পাচ্ছে না। মাথায় রাখবা অনেকে প্রশ্নটা দেখার পরে তোমাদের কি হয় জানো, প্রশ্নের নিচেই উত্তরটা করা থাকে। এই টাইমে অনেকে কি করো, তোমরা ওই জায়গায় লিখতে যাও, যদি প্রশ্নের নিচেই উত্তর করা থাকে, রাইট? ধরো এইটা একটা প্রশ্ন, তোমাদের প্রশ্ন দেয়াই আছে, প্রশ্নের পর তো নাম্বার দেয়াই থাকে 4 নাম্বার, এই ব্যাপারে একটা প্যারাগ্রাফ লেখো। এই জায়গাতেই হলো যে ফাঁকা একটা জায়গা, তো 4 উত্তর তো এটাই লিখবা, তোমার কি আলাদাভাবে লেখার দরকার আছে অ্যানসার টু দা কিউ নাম্বার 4? কারণ কি, এইটার বাইরে তো তুমি অন্য কোথাও উত্তর লিখবা না। কাজেই এই জায়গাতে এই সব লিখে টাইম নষ্ট আর করবা না। যদি প্রশ্নের নিচেই উত্তর থাকে, টাইম নষ্ট মোটেই করবা না ওইগুলা লিখে। আশা করি আমার এই কথাটা বুঝতে পেরেছো। তারপরে আরেকটা যেটা ব্যাপার তোমরা হিসাব করবা, ধরো রিটেনের সব প্রশ্ন কিন্তু ভালো হবে না। রিটেনে কি কি আসতে পারে আশা করি তোমরা জেনে গেছো নাকি? তোমাদের কি কি রিটেনে আসতে পারে সেগুলো জানো। এখন ধরো কোনটার ইংলিশে একটা প্যারাগ্রাফ আছে, সেটা ভালো পারছো, তারপর বাংলা এইটা ভালো পারছো, মাঝের অনুবাদটা পারছো না ঠিক মতো। এই ব্যাপারগুলো যখন হবে, মনে রাখবা যেটা আগে পারছো সেটা আগে লিখে ফেলো। ঠিক আছে, আমি বাংলাটা ইংলিশ অনুবাদটা পারছিলাম না, ওইটা লাস্টে লেখো। এখন যেটা পারছো ওইটা অফুরন্ত লেখো না। রিটেন নিয়ে তোমাদের এর আগে আমি ক্লাস নিয়েছি একটা, আশা করি ওই ক্লাসটা তোমরা সবাই করেছো, এবং বহু স্টুডেন্ট আছে যারা আমার ওই যে গাইডেন্সের একটা গ্রুপ আছে সেটাও ফলো করো তোমরা। সো তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি তোমাদের সার্ভিস দিয়ে যাব, ঠিক আছে? এখন মজার ব্যাপারটা দেখো, ওই জায়গাতে রিটেনের ক্ষেত্রে যেটা ফাঁকা রেখে গেছো, লাস্ট মোমেন্টে গিয়ে উত্তর কিছু না কিছু হইলেও লিখে আসবা। লাইক ধরো যে 5 লাইনের একটা ট্রান্সলেশন আসলো, ট্রান্সলেশনটা তোমাদের কমন পড়ে নাই, তখন তোমরা কি করবা? একটা সামারি লিখে ফেলো। মানে অনেকে কি ভাবো যে হয়তো বা আমাদের পুরাটাই লিখতে হবে, যদি কিছু না পারি অনেকে কি করো, মন খারাপ করে বাকি রেখে সেরে চলে আসো। মোটেই সেরে আসবা না। ধরো 5 লাইনের ভিতরে মাত্র 2 লাইন তুমি বুঝতে পারছো, তোমার কাজটা কি হবে, ওই 2 লাইনই প্যাটার্ন করে লিখে ফেলো। বুদ্ধিমান লোকদের জন্য ইশারাই যথেষ্ট, আমি এর চেয়ে ভেঙে আর বললাম না। আমি তোমাদেরকে অনেক বিচক্ষণ ভাবি, আশা করি আমার এই মেথডটা তোমরা বুঝতে পেরেছো আমি কি বলার চেষ্টা করেছি। বোঝা গেল আমার কথা, যে আমি কি বলতে চেয়েছি তোমরা কি বুঝতে পেরেছো? যে লাস্টের দিকে যে তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারো নাই, সামান্য থিমটা বুঝতে পারছো, তুমি ফাঁকা রেখে না এসে ওই থিমটাই তুমি লেখো, বিকজ তারাও এক্সপেক্ট করে না তুমি 100% উত্তর করে আসবা। এবং কোনটা কথা দাগ কাটা মানে, আমি তোমাদের দাগ কাটা মানে কনসেপ্টটা বুঝলাম না। তোমাদের যদি সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখা আসে হ্যান ত্যান, ওই যে উৎস, ব্যাখ্যা, মূল ভাব, উপসংহার, এইসব আলাদা হেডিং দেওয়ার কোনো দরকার নাই, বিকজ এত টাইমই পাবা না। এবং মাথায় রেখো, একটা অনেক ভালো করে রেখে আসলে আর একটা ফাঁকা রেখে আসলা, ফাঁকা যেটা রেখে আসবা লাভ কি, 0 পাবা। এই কারণে ফাঁকা না রেখে যতটা তুমি বুঝতে পেরেছো ততটাই লিখে আসো। এখন টিচার লাস্ট মিনিটে একটা প্যারাগ্রাফ লেখা শুরু করছো, 3-4 মিনিটে বলে দিল এই আর 2 মিনিট আছে, মাথা খারাপ করে দিয়ে কি লিখবো না লিখবো আর কোনো কুলকিনারা পাও না। মাথায় রাখবা যদিও 2 মিনিট আছে, স্টিল তোমার 3-4 লাইন লিখতে পারবা। মানে প্রথমে একটা লাইন লিখবা, মাঝের একটা কনক্লুশন টানার জন্য একটা লাইন অন্তত পক্ষে লিখে আসবা। টিচার যাতে না মনে করে যে লিখতে লিখতে শেষ হয়ে গেছে। ব্যাপারটা হলো যে যদি 3 লাইনও লেখো, ইন্ট্রোডাক্টরি লাইন, মাঝে একটা কনস্ট্রাকটিভ লাইন, মানে ওই যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হইতে পারে বা কোনো গঠনমূলক লাইন হতে পারে, এবং লাস্টে একটা কনক্লুসিভ লাইন লিখে দিয়ে আসলাম। আমার কথা কি বুঝতে পেরেছো? যে কিভাবে লিখিত খাতায় মার্জিন দিতে হবে কিনা। বাবা এই কথাটা কি তোমরা বোধহয় যে চিরকাল আলাদা আলাদা খাতায় পরীক্ষা দিয়েছো, তো তোমাদের মার্জিন কি প্রশ্নের নিচেই উত্তরটা লিখতে হয়।
যদি আলাদা খাতা দেয় তখন মার্জিনটা করবা, আর যদি আলাদা না দেয় তোমাদের মার্জিন টানার কোনোই দরকার নাই, কারণ প্রশ্নের নিচেই উত্তর যদি থাকে। জাস্ট একটু বোঝার চেষ্টা করো। ধরো এইটা হলো তোমাদের খাতা, এই খাতাতে তোমাদের এই জায়গাতে ধরো যে প্রশ্ন লেখাই আছে, 4 নাম্বার ডট 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 উত্তর লেখো, এই জায়গাগুলো হলো ফাঁকা উত্তর। সো এই যে ফাঁকা জায়গা আছে এই জায়গায় তোমরা কি মার্জিন করবা? এই জায়গায় মার্জিন দিবা, কারণ প্রশ্ন তো সেট করাই আছে, তোমার মার্জিন আলাদাভাবে টানার দরকার নেই। যেটা করবা তুমি লেখার ক্ষেত্রে মার্জিন না টেনেও এই সাইডে মোটামুটি ফাঁকা জায়গা রাখবা, এই সাইডে একটু ফাঁকা জায়গা রাখবা, মানে যাতে সেটা সুন্দর হয়। যাদের হাতের লেখা ভালো তারা তো ভালোই, যাদের হাতের লেখা ভালো না তারা কি করবা? মানে ভালো না, আমার নিজের হাতের লেখা, আমার হাতের লেখা জঘন্য খারাপ। সো আমি যেটা করি, আমি কোনো কিছু লিখতে গেলে যেটা করি এই সাইডে একটু ফাঁকা রাখি, এই সাইডে ফাঁকা রাখি। টিচার মনে করে ও অনেক গোছানো, এর হাতের লেখা খারাপ হইতে পারে বাট সে অনেক গোছানো। বুঝতে পেরেছো? সো প্রশ্নের ব্যাপারটা যারা জিজ্ঞাসা করছিলা এবং প্রশ্নের উত্তর করার সময় যেটা সবার আগে প্যারাগ্রাফ কমন না পড়লে কি করবা হ্যান ত্যান, শুনো কিছু বেসিক স্ট্রাকচার আছে, অন্তত পক্ষে তোমরা কোনো কিছু না কমন করে লিখতে পারবে না, কেউ ভয়টা পাবা না। মাথায় রাখবা যেটা অনেক ক্ষেত্রে কি করো যে হায় হায় আমার তো এটা কমন করে নাই, আমি তো শেষ। তোমার সবার আগে কি মাথায় রাখা উচিত, কিছু না কিছু তুমি লিখতে পারবা এবং ফাঁকা রাখবা না। এবং ফাঁকা কিভাবে রাখবা না, আশা করি যে এই ব্যাপারটা তোমাদেরকে আমার শেখানোর দরকার নেই। রিলেভেন্ট 2-3টা লাইন হলেও সুন্দর মতো লিখে আসবা ওই সাইডে, এবং এইটা তোমরা অবধারিতভাবে পারবা। এবং মাথায় রাখবা যেগুলো উত্তর পারো, তোমার তো সিকোয়েন্স মেইনটেইন করার দরকার নেই, তোমার জায়গা তো ফাঁকা থাকবে। যেগুলো পারছো সেগুলোকে লিখে ফেলো, লাস্টে দেখবা অনেকেই রিটেন লিখে টাইম পাবা না, লাস্টের দিকে 2 মিনিটে একটা প্রশ্ন বাকি। মনে রাখবা এইটাই বাস্তবতা, এই মেন্টাল প্রিপারেশনটা নিতে থাকো। আমার কথা কি বুঝতে পেরেছো? সবসময় আমাদের কিসের জন্য রেডি থাকতে হয়? রেডি ফর দা ওয়ার্স্ট। এতে করে বিপদ হইলে তখন আমাদের কি হয় না, তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা রে আমার তো নিজেরই বিপদ। কিন্তু তোমরা সবসময় ভালো প্রিপারেশন নিয়ে থাকো যে সবকিছু পজিটিভ হবে, পরীক্ষার হলে তো অনেক কিছু নেগেটিভ হবে। এবং এই কারণে আমি তোমাদেরকে কি বলছি, পরীক্ষার হলে অনেক ক্ষেত্রে যে দেখবা এই ব্যাপারগুলো কমন পড়ছে না, অনেক কিছু হচ্ছে না, তখন কি করবা? তখন অন্তত পক্ষে ওই ব্যাপারটা লিখে আসলা, ঠিক তো? কালার পেন দিয়ে অনেক ক্ষেত্রে কি করতে পারো, রিটেনের ভেতরে যদি এমন কোন কোটেশন যদি ইউজ করতে হয়, লাইক ধরো তুমি লিখলা যে ওই যে আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই তা সর্বত্রগামী। যখন তুমি লিখছো সব প্রসঙ্গ ব্যাখ্যা যখন লিখতে যাচ্ছ, তোমরা ওই নীলকালিতে ওইটুকু লিখতে পারো যে এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতা থেকে নেওয়া হয়েছে, ঐকতান শব্দটা নীলকালিতে লিখলা। এতে করে টিচার দেখবে ও ওই ব্যাপারটা ফুটে উঠলো। মানে এই জায়গায় জায়গায় দুই একটা হাইলাইটিং ওয়ার্ড যদি একটু নীলকালিতে লেখো, এবং অনেক খাতা তো ঠিক মতো দেখে না, তখন নীলকালিতে ওইটুকু দেখলে ওর স্টুডেন্ট তাহলে ঠিকই লিখেছে। নীলকালির ব্যবহারটা এইভাবে তোমরা করলা। আর ওই যে টাইম ম্যানেজমেন্ট মনে রাখবা, প্রত্যেকেই কিন্তু এই ধরনের একটা বিপদে পড়বা, এটাই স্বাভাবিক যে ও তার মানে আমাদের তো এই জায়গায় লাস্টে লিখে টাইম পাবা না, হাত কাঁপাকাঁপি করবে, প্রত্যেকেরই এই ধরনের বিভ্রান্তিগুলো তৈরি হয় এবং এটাই স্বাভাবিক। আমার মনে হয় তোমরা এই ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবেই চিন্তা করবা, শুধু মনে করবে না যে why always with me। মনে রাখবা এটা সবার ক্ষেত্রেই হয়, এবং 100% উত্তর করবা কি করবা না আমি কিন্তু বলে দিয়েছি, বার কোর্সে বলে দিয়েছি, কিভাবে পূরণ করবা সেটা বলেছি। পরীক্ষা হলে যদি গালাগালি পারে কাউকে, মন খারাপ করে হায় আমাকে গালাগালি পারলো, মনে রাখবা গালাগালি পারছো ওই জায়গায় শেষ, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তুমি নিজের মতো করে পরীক্ষাটা দিয়ে আসো, এবং সবাই খুব ভালো থাকো, তোমাদের জন্য একদম প্রাণ খোলা দোয়া থাকবে। এবং মনে রাখবা আজকে কালকের ভেতরে ওই যে ব্যাপারগুলো প্রণালী বলো, সূচকগুলা বলো, ভুলে যাবা। বাংলা ব্যাকরণের ক্রিটিক্যাল ব্যাপারগুলো যেগুলো আছে ওইগুলো এক নজর করে দেখে যাও, যে সমাসের উদাহরণগুলো দেখে যাও, তারপর ওই যে প্রকৃতি প্রত্যয়ের উদাহরণটা দেখে যাও, তারপর সন্ধির নিয়ম কেমন আছে ওইগুলো একটু দেখে যাও, ধ্বনির পরিবর্তন দেখে যাও। বাংলা ব্যাকরণের এইগুলো কিন্তু মানুষ বারবার করে ভুলে যায়, এইগুলো একটু দেখো। ইংলিশ গ্রামাটিক্যাল আইটেম আর দেখতে যেও না, জেনারেল নলেজের যে ব্যাপারগুলো বলো একদম লাস্ট মোমেন্টের জন্য ওইটা রেখে দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, টাইম আর একটু বেশি আমি নিয়েই ফেলেছি, কারণ শেষ হচ্ছিল না এবং তোমরা অনেক স্টুডেন্ট যোগ দিয়েছো, এখন অনেক বেড়ে গেছে। আমার মনে হয় যে আমার জায়গা থেকে মোটামুটি আমি সবকিছু কভার করে ফেলেছি। তোমরা যতই টেনশনে পড়ো না মনে রাখবে এটাই নরমাল, এবং সব সময় মনে রাখবে একজন স্রষ্টা আছেন। যে ধর্মের আছো স্রষ্টার কাছে প্রার্থনা করো, প্রার্থনা করে পরীক্ষা দিও। একটা পরীক্ষা তোমার লাইফকে ডিফাইন করে না,
খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, চান্স পাইতে পারো, না পাইতে পারো, দিস ইজ নট দ্য এন্ড অফ ইউর লাইফ। সো এই পরীক্ষাটা নিয়ে কখনো টেনসড হবা না। জাস্ট যেরকম হবে, অনেক প্রিপারেশন নিয়েছো, ঢাকা ভার্সিটিতে হইতেই হবে, না হলে মারা যাবা, খারাপ হবে, মনে একটা খারাপ হবে, এটাও লাইফের পরীক্ষা। সবকিছু মিলেই কিন্তু আমাদের লাইফ, সেই ব্যাপারটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক তো? এবং মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সাথে অনেক 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 কথা হয়েছে বিগত 1 বছর ধরে, অনেক ক্লাস নিয়েছি। এর ভেতরে আমাদের পক্ষ থেকে কোনো যদি ভুল ত্রুটি থাকে, মানে আমি তোমাদের কাছে বলছি, সেই ব্যাপারগুলো কি করবে না, ডোন্ট ফরগিভ মি। দ্য মোমেন্ট ইউ ফরগিভ মি, সাথে সাথে আমাকে তো ভুলে যাবা তোমরা, তাই তো? সো ক্ষমা করার কোনো দরকার নাই, রাগগুলো জমা রেখো। এবং ইউসিসি থেকে আমি তোমাদের কি বলেছিলাম, লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকলাম। হ্যাঁ, আমরা সবাই খুব খারাপ, আই নো দিস ভেরি ওয়েল। এবং তোমাদের জন্য জাস্ট একটাই দোয়া থাকবে, যে জায়গাতে থেকো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা মানুষ হওয়ার চেষ্টা করো। এবং জীবনটা অনেক বড়, 2-1টা পরীক্ষা নিয়ে জীবন না। তোমরা সব সময় অনেক 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 বেশি ভালো থেকো। এবার তো কারোর সাথেই দেখা হয় নাই, এবং আমাকে তো সবাই খুব রাফ এন্ড টাফ ফেস হিসেবে চিনো, তো সব সময় বকাঝকা করে, হাসাহাসি করে না। বাট রাফ এন্ড টাফ হলেও তোমরা যখন স্টুডেন্ট থাকো, মনে রাখবা সারা জীবনে যে কোনো বিপদে আপদে আমি মানুষের বিপদের টাইমে আমি পাশে থাকার চেষ্টা করি। সো কি বলবো আর, তোমাদের সাথে অনেক কথা হয়েছে, তোমরা অনেক অনেক ভালো থেকো। ইউসিসির দ্বার তোমাদের জন্য সব সময় খোলা থাকবে। তোমাদের জন্য যে অনেক টিচার অনেক কষ্ট করেছে, এবং আমি পারতপক্ষে আমার জন্য দোয়া করার দরকার নেই, কারণ আমি খারাপ মানুষ, তোমরা সবাই জানো। বাট ডেফিনেটলি আই উইল মিস ইউ। হয়তো নতুন ব্যাচ আসবে, সবকিছু হবে, তোমাদের অনেক বেশি মিস করবো। তোমরা ভালো মতো পরীক্ষা দিতে থাকো, এবং অতিরিক্ত প্রেশার নিতে যেও না, সবার জন্যই ব্যাপারটা সমান। সো সবকিছু লাস্টে আসলে কি বলা উচিত সেই ভাষাটা আমি জানি না, না জানার কারণে আমি এই অপারগতাটা স্বীকার করিনি। আমি বলছি সবসময় ভালো থেকো, ভালো থাকাটা লাইফে খুব বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। উইথ দিস আইড লাইক টু কনক্লুড আওয়ার again. থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। শেষ।